আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নানান জল্পনা কল্পনা শেষে অনেক সমীকরণকে সামনে রেখে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা। সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ। এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে? তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ। আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত। প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি। তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে, সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে। আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখের এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস। কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত ৩ মাস পেছাতে হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা। বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাদরে মোড়া। এবারের জন্য নতুন কিন্তু হজবরলা দিকটি হলো ডাবল ব্যালট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট। অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট, দুটোতেই তাদের ভোট দিতে হবে। অতীতে বাংলাদেশে 3 বার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম। এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এর 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীকবদ্ধ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য 18 দিন এবং প্রচার চালাতে 20 দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। একটি দারুণ খবর হলো 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে দিতে নিবন্ধন করেছেন। কিন্তু এইসব ডেট, প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে পুরাতন ও অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরো কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। গত 12ই মে সন্ত্রাস দমন আইনে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ। নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনের অংশ নিতে দিচ্ছে না। ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এর আগে 2 বার 1988 এবং 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তবে সেবার তারা ভোট বয়কট করেছিল। ভোট বয়কট বিএনপিও করেছে, একাধিকবার করেছে জামাত ইসলামীও। তবে আওয়ামী লীগকে এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। মাস 2 আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট।
নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনাও। দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই, তার সবশেষ দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা IANS এবং ইকোনমিক টাইমসে। নতুন দুটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে। বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোনো নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে, এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ। এটি কোনো বর্জন নয়, এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ। নির্বাচনের সময়ও এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজধানীর গণভবন, ডেমরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে। ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে। যদিও দিনে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বেআইনি যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, বগুড়া, নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে। দর্শক, এবার আসি প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের ভাষণের দিকে। তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন, ভোট যে শুধু নাগরিক অধিকার নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব, সেটা মনে রাখতে। তার বিশ্বাস, ভোটাররা নির্ভীক হয়ে এই আমানত সচেতনভাবে পালন করবে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন? সেই প্রেসক্রিপশন কিন্তু CAC দেননি। ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও CAC ভোটারদের বলেছেন নির্ভীক হতে। দর্শক, এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান। মানে তার ভাষণে CAC ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন। CAC তার ভাষণে মানসম্মত নির্বাচন, সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। দর্শক, শব্দগুলো বেশ মনোরম, কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেননি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ব্যাপারটা অনেকটা এমন, আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন, আমার জন্য একটি গরম, সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন। কিন্তু যখন শেফ এসে বললেন, আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ, তখন সৌন্দর্য দিয়ে কি হবে? CAC আশা করছেন সবাই উৎসাহ মুখর পরিবেশে ভোট দেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর? CAC যখন উৎসবের কথা বলছেন, তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। বিশ্লেষকেরা অনেকদিন ধরে বলছেন, লুঠা অস্ত্র উদ্ধার না হওয়া এবং আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কঠিন। তফসিল ঘোষণার দিনে রাজধানীতে কি ঘটলো? দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে, এটা এখন কম বেশি রোজকার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা, আর সচিবালয়ে ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ। যেখানে ভাতার দাবিতে আন্দোলন করায় পুলিশ 4 জনকে হেফাজতে নিয়েছে। ডিএমপি জানায়, রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে কারণে আটক হন 4 জন। রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন। এর একদিন আগে চট্টগ্রাম মিরেশ্বরে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাহমিদুল্লাহ। এ ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত। এই পুরো চিত্র দেখলে মনে হয়, একদিকে সরকারের মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল। ভোটের মাত্র 2 মাস আগেও সারা দেশে নির্বাচনের উত্তাপ নেই। এই পরিস্থিতিতে CACর কাঙ্ক্ষিত উৎসমুখর নির্ভীক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। পুরো ব্যাপারটা অনেকটা এমন, আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন, আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে। এত সংঘাত, এত অস্থিরতার মধ্যেও একটা জিনিস কিন্তু ইসিকে দৌড়ের উপর রেখেছে, সেটা হলো সময়। নির্বাচন পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখ 12ই ফেব্রুয়ারি, আর ঠিক কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে রমজান। আমরা হিসাব করে দেখেছি 2026 সালের রোজা শুরু হতে পারে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বা চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় 20শে ফেব্রুয়ারিও হতে পারে। অর্থাৎ হাতে সময় মাত্র 7 দিনের মতো। যদি কোনো কারণে ভোট 4 থেকে 5 দিনের বেশি পেছাতে হয়, তাহলে তা চলে যাবে অন্তত 3 মাস পর। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব। মজার বিষয় হলো, বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছানোর উদাহরণ আছে।
রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে। সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, যখন আওয়ামী লীগ সেবার নির্বাচন বর্জন করেছিল। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন কমিশন। নানা ঘটনার পরম্পরায় সেবার তফসিল ঘোষণার পর 4 দফায় তা সংশোধন করা হয়, অর্থাৎ 3 বার পুনর্তফসিল হয়। শেষ পর্যন্ত সে নির্বাচন করা যায়নি। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন 2008 সালের 18 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল। তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে। তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনই না হয় তবে রোজা শুরু হবে, আর রোজা শুরু হলে এই নির্বাচন 3 মাসের আগে শেষ করা যাবে না। তাহলে দর্শক, 12 ফেব্রুয়ারির ভোটিং বক্সটি বাংলাদেশের মানুষের জন্য পবিত্র আমানত নিয়ে আসবে, নাকি কেবল জরুরি অবস্থার মতো নতুন সমীকরণ তুলে ধরবে? এই বহু সমীকরণের চাদরে মোড়ানো তফসিল শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই নির্বাচনটি কি আদৌ অনুষ্ঠিত হবে? আর যদি অনুষ্ঠিত হয়ও, এই নির্বাচনে কে জয়লাভ করবে? সেই বিষয় নিয়ে আলাপ করবার আগে অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তফসিল নিয়ে দেখলাম যে কাল নাকি ঢাকা শহরে একটি ব্যান্ড পার্টির মিছিল হয়েছে। এনসিপির উদ্যোগে তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টির মিছিল বের করেছে। ওখানে ব্যান্ড পার্টিতে যে সদস্যরা ছিল এর বাইরে হাতে গোনা কয়েকজন টোকাই ছিল, এবং তারা উর্দু বা হিন্দি ভাষায় গান গেয়ে গেয়ে এই স্বাগত জানাচ্ছিল। রাসেল স্কোয়ার থেকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন পথচারী। এদিকে ঢাকা শহরে কালকে রাত্রে কল্পনাতীত সংখ্যক ককটেল ফুটেছে, বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে। তো এই ককটেলটা কেন ফুটলো, কারা ফুটালো, সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কারণ আমি যতদূর জানি যে আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা, বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে, তাতে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেল ফোটানোর কোনো কারণ নাই, কিন্তু ককটেল ফুটেছে। আরো ইন্টারেস্টিং হলো যে গতকাল এই 16 মাসে মোটামুটি অন্ধ এবং বধির অবস্থায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে মার্কিন সংবাদ সংস্থা রয়টারের সাথে তার একটা সাক্ষাৎকার, এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনূসের সাথে। গত 7 মাস তার সাথে কোনো যোগাযোগ নেই, তার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে। এখন $1 মিলিয়ন প্রশ্ন হলো, যার প্রেস উইং নাই, যিনি গত 16 মাসে আমাদের সামনে তেমন কোনো কথা বলেননি, হঠাৎ করে তিনি কেন তার এই অসন্তোষ প্রকাশ করলেন এবং আগাম তার পদত্যাগের রোডম্যাপটা জানিয়ে রাখলেন যে নির্বাচনের পরে তিনি সরে দাঁড়াবেন? এটা কিসের আলামত? এইভাবে পরিবেশ অশান্ত করার জন্য ককটেল, হঠাৎ করে রাষ্ট্রপতির বিস্ফোরণ, তাও এই ভারত বা বাংলাদেশের কোনো মিডিয়ায় নয়, একেবারে আমেরিকার মিডিয়ায় এই বিস্ফোরণ। এগুলো কিন্তু আমাদের একটু চিন্তিত করে। কি হচ্ছে তাহলে? এদিকে নির্বাচন নিয়ে আমি গতকাল বলেছিলাম যে ডক্টর ইউনূস মোটামুটি কাউকেই পরোয়া করছেন না। তিনি তাড়াহুড়া করে এই নির্বাচনটা সেরে ফেলতে চাচ্ছেন। তিনি অনেকেই বলে থাকেন যে মার্কিন ডিপ স্টেটের সমর্থন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন, এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে ডক্টর ইউনূসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল। হি ইনভেস্টেড এ লট অফ মানি। তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন, এবং বলা যায় যে 72% অর্থ ডক্টর ইউনূসের মাধ্যমে এখানে এসেছিল, মানে সে এই টাকাটা জোগাড় করেছিল। তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি। তো এখন যখন তিনি গ্যাড়াকলে পড়ছে, তিনি কিন্তু, এবং তার চেলারা বলতো যে 5 বছর ক্ষমতায় থাকবে, 50 বছরও নাকি পাবলিক তারে ক্ষমতায় চায়। তো 5 বছর 50 বছরের এই ক্ষমতা মোহ ত্যাগ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন? কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন। এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান। ডক্টর ইউনূস এই গত 16 মাসে যেটা করেছেন, তিনি সবাইকেই হোপ দিয়েছেন। তিনি বিএনপিকে বলেছেন তিনি বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন। বিএনপির তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে। তো এখন এদিকে জামাতে ইসলাম
এই জঙ্গি আন্দোলনের অন্যতম নেপথ্য শক্তি ছিল, মাঠে যারা কাজ করেছে। বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না, আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির। এই অভ্যুত্থানটা, এই যে জঙ্গি অভ্যুত্থানটা হিজবুত তাহরীর, জামাত শিবির এরাই করেছে। ইউনূস ওয়াজ মাস্টারমাইন্ড, ওয়াকার ওয়াজ এ মাস্টারমাইন্ড। ওয়াকার একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল। তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে, এখন ইউনূস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে, এবং ইউনূসের পছন্দের দল হলো জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলাম আরো ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনিও জামাতে ইসলামকে ক্ষমতায় চান। সুতরাং এখন ইউনূস, সেনা প্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাতে ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায়। ইতিমধ্যেই সেনা প্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইউনূসের প্রতিনিধি, জামাতে ইসলামের প্রতিনিধি, এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে, এবং ডক্টর ইউনূসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে, আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান। এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। বিএনপিকে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না, বিএনপিকে রানার আপ করতে পারে আর কি। জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হলে কি করতে হবে? কারণ জামাতে ইসলাম স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না, সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে এবং জামাত ইসলামের সাথেও যে মিটিংটা হয়েছে, তাতে হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে, এবং ইলেকশনের আগে আপনারা দেখবেন যে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় অনেক আসনেই বেড়ে গেছে। তারা এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, এবং এখানে সেনাবাহিনীর এক অংশকে কাজে লাগানো হবে, এবং অলরেডি ডিজিএফআই কে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে জেনারেল ওয়াকার খান, যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে জামাতের পক্ষে কাজ করে। এদিকে জামাত মাঠ পর্যায়ে যেটা করছে, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে। তারা আওয়ামী লীগের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট জামাতকে ভোট দিতে বলছে, এবং তারা থ্রেট করছে যে হয় জেলে থাকবা, নইলে ভোট দিতে যাইতে হবে, এবং জামাতকে ভোট দিতে হবে। জামাত আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তারা ফোর্স করবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তো এই হলো, জামাত মোটামুটি ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে, এবং তাদের সাথে রয়েছে প্রশাসন, তাদের সাথে রয়েছে ডক্টর ইউনূস, এবং তাদের সাথে রয়েছে সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকার খান। তাহলে বিএনপির কি হবে? বিএনপি যে শুধু রানার আপ হবে তাই না, বিএনপির তারা কিছু হেভি ওয়েট ক্যান্ডিডেটকে টার্গেট করেছে, তাদের কোনো অবস্থায় জিততে দেবে না। তার মধ্যে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নেতা সালাউদ্দিন আহমেদ, এবং মির্জা আব্বাসকেও তারা টার্গেট করেছে। তারা মির্জা আব্বাসকে জিততে দেবে না, কিন্তু মির্জা আব্বাস যেহেতু ঢাকা শহরের একটি আসন থেকে নির্বাচন করবে, এবং ঢাকা শহরে যদি বেশি ম্যানিপুলেশন করতে চায় তাহলে সেটা মিডিয়া এবং অন্যান্য সবার চোখে পড়বে। এই কারণে মির্জা আব্বাসের আসলে 50-50 অবস্থান। মির্জা আব্বাস যদি নিজের হ্যাডাম দিয়ে জিততে পারে তাহলে জিততে পারে, কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে তারা জিততে দেবেন না। মির্জা ফখরুল যদিও রাজাকারের বাচ্চা, এবং তিনি অনেক সময় জামাত ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু মির্জা ফখরুলের আবার একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, একটা ভুয়া সার্টিফিকেট তিনি জোগাড় করে রেখেছিলেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তিনি কলকাতায় ঘোরাঘুরি করছেন, রণাঙ্গনে তো জানিনি, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজেই থাকেননি, তারপরেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করেছেন। এই কারণে মির্জা ফখরুলকে তারা জিততে দেবেন না। এই বাস্তবতায় ডক্টর ইউনূস সব গুছিয়ে এনেছেন বলে মনে করছেন, কিন্তু আদৌ কি নির্বাচন হবে কিনা, ডক্টর ইউনূস শেষ সময়ে মানে সেফ এক্সিট নেওয়ার জন্য একটা নির্বাচন করে পছন্দের দলকে ক্ষমতা দিয়ে যেতে পারবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। এবং সেটি নিয়ে যেহেতু ইউটিউবে কথা বলছি, গ্রাজুয়ালি বলবো। সব সত্য সব সময় বলা যায় না, এটা একটা ইউটিউবের সমস্যা। তবে আমার এই গতকাল থেকে একটা গানের কথা খুব মনে পড়ছে, সেই কলিটা হলো যে, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর রাতে। আধার রাতে যে ফুল ফোটে সেটা ধুলোয় ঝরে যায় ভোরবেলাতে। পরের লাইনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিংবা কোন গান এটা এটা আপনাদের জন্য কুইজ রইল প্রিয় দর্শক। বলুন তো এটা নজরুল ইসলামের কোন গানের লাইন বললাম? এবং আমার মনে হয় যে এই দুটো লাইন শেষমেশ ডক্টর ইউনূসকেও গাইতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।